সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুল মেমোরিয়াল ওস্তাদ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর কৃষি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। উপস্থাপনায় আমি সাবরিনা আইরিন সাথী, বিজ্ঞান বিভাগ, শিমুল মেমোরিয়াল ওস্তাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠের বিষয় রয়েছে সপ্তম অধ্যায় পারিবারিক খামার। প্রথমে আমরা দেখে নিই আজকে ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। শিখন ফলে রয়েছে পারিবারিক কৃষি খামারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, পারিবারিক কৃষি খামার তৈরির কলাকৌশল, স্বাস্থ্য ব্যবস্থা ব্যাখ্যা করতে পারবে, ক্ষুদ্র আয়ের উৎস হিসাবে পারিবারিক কৃষি খামারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা দেখে নিই আলোচ্য বিষয়সূচিতে কি কি রয়েছে। আমাদের আলোচ্য বিষয়সূচির প্রথমে রয়েছে পারিবারিক কৃষি খামারের ধারণা আলোচনা, পারিবারিক কৃষি খামার তৈরির কলাকৌশল, স্বাস্থ্য ব্যবস্থা ব্যাখ্যা, ক্ষুদ্র আয়ের উৎস হিসাবে পারিবারিক কৃষি খামারের গুরুত্ব আলোচনা, মাছ চাষের পুকুরের কিছু সাধারণ সমস্যা প্রতিকার সম্পর্কে আলোচনা। এখন আমরা শুরুতে কি দেখতে পাচ্ছি এখানে একটা পারিবারিক কৃষি খামারের ছবি রয়েছে, তাই না? তাহলে এই যে পারিবারিক কৃষি খামারের কথা আমরা বলছি, পারিবারিক কৃষি খামারটা কি? পারিবারিক কৃষি খামারটা হচ্ছে এমন এক ধরনের খামার যেখানে কি হয়, স্বল্প পরিসরে দেখা যাচ্ছে যে তেমন কোনো খরচ ছাড়াই অল্প খরচে আমাদের পরিবারের যে সদস্যগুলো থাকে তাদের মাধ্যমে পরিচালিত হয় এরকম খামার। তো আরো ভালোভাবে উদাহরণ দিলে আমরা কি করি, আমরা দেখা যাচ্ছে গ্রামের বাড়িতে বিশেষত যারা থাকে তারা কি করে, আমরা যখন দেখি যে দাদি নানিদের বাড়িতেও যখন তোমরা যাও তখন দেখো তারা কি করে যে হয়তো বাড়িতেই দেখা যাচ্ছে 10-12টা মুরগি রয়েছে, দুটা বা তিনটা হচ্ছে গরু রয়েছে, সেই গরু দুধ পাচ্ছে। আবার কি করছে, বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে কি করছে, সেখানে শাকসবজি লাগাচ্ছে। তাহলে এগুলো আসলে কি পারিবারিক কৃষি খামারের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখি যে পারিবারিক কৃষি খামার তৈরির কলাকৌশল। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে পারিবারিক শাকসবজি খামার রয়েছে। তো পারিবারিক শাকসবজি খামারটা কি? দেখো, আমি প্রথমেই বললাম পারিবারিক শাকসবজি খামার হচ্ছে আমরা হচ্ছে বাড়ির আশেপাশে যে স্বল্প পরিসরে ও স্বল্প খরচে যখন হচ্ছে শাকসবজি সহ বিভিন্ন ফলের গাছ এগুলো লাগিয়ে থাকি, তখন সেটাকে আমরা কি বলছি, পারিবারিক শাকসবজি কৃষি খামার। এখানে কি করা হয়, সাধারণত দেখা যাচ্ছে লাল শাক, ডাঁটা শাক সহ বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হয়। এগুলোতে দেখা যায় খুবই অল্প পরিমাণ খরচ হয়। আর হচ্ছে দেখা যাচ্ছে যে বেগুন সহ বিভিন্ন যে সবজিগুলো রয়েছে, লাউ, ঝিঙ্গা, এগুলো দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে আমরা লাগিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে, এতে করে যেমন হচ্ছে বাড়ির পরিবারের মানুষের হচ্ছে পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে, তারা নিজেরা খেতে পারছে, পাড়া প্রতিবেশীকে দিতে পারছে। অনেক সময় কি হয়, হয়তো অনেক বেশি পরিমাণে উৎপন্ন হয়েছে শাকসবজিগুলো, সেক্ষেত্রে কিন্তু সে কি করছে, নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করতে পারছে। এটা গেল আমার হচ্ছে পারিবারিক যে কৃষি শাকসবজি খামার রয়েছে সেটা। এরপরে রয়েছে দেখো পারিবারিক পোল্ট্রি খামার। পারিবারিক পোল্ট্রি খামারটা কি, এই যে গৃহপালিত যে হাঁস মুরগি রয়েছে এগুলো যখন হচ্ছে বাড়িতে হচ্ছে পালন করা হচ্ছে, লালন পালন করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে পারিবারিক পোল্ট্রি খামার। এখানে হাঁস মুরগি ছাড়াও দেখা যায় যে কোয়েল, তিতির এ ধরনের কিছু পাখি রয়েছে, এগুলোকেও কি করে, এগুলো তোমার হচ্ছে এই খামারে তোমার লালন পালন করা হয়। এতে করে কি হচ্ছে, দেখো ডিম পাওয়া যাচ্ছে, আবার মাংস পাওয়া যাচ্ছে, আমরা এই যে প্রোটিনের চাহিদাগুলো বাড়ির মেটানো যাচ্ছে। আবার অনেক সময় আমরা দেখি না, কোনো আত্মীয় স্বজন গ্রামে বিশেষ করে দেখা যায় কোনো আত্মীয় স্বজন আসলো হঠাৎ করে, তখন কি করলো, একটা মুরগি ধরে হচ্ছে নিয়ে নিল, নিয়ে কি করলো, মুরগিটা জবাই করে হচ্ছে রান্না বান্না করলো। তাহলে দেখো হঠাৎ করে যদি মেহমান আসে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে কি অতিথি আপ্যায়নের কাজেও কিন্তু এই যে বাড়ির যে হচ্ছে পোল্ট্রি খামার রয়েছে সেটা কিন্তু কাজে দিচ্ছে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে সাধারণত 15 থেকে তোমার 20টা বা 5 থেকে 15টা এরকম পরিমাণে তোমার হাঁস মুরগি থেকে থাকে, যারা হচ্ছে পারিবারিক যে পোল্ট্রি খামারটা আছে তারা এটা করে। আর যেহেতু দেশি যে জাতগুলো আছে হাঁস মুরগির, সেগুলো থেকে দেখা যায় কি, সেগুলো থেকে মাংসের পরিমাণটা একটু কম হয়। তো অনেক ক্ষেত্রে এখন দেখা যায় অনেকে যেহেতু তোমার যেগুলো হচ্ছে পোল্ট্রি অন্যান্য যেগুলো মুরগির জাত রয়েছে, লেয়ার মুরগির জাত সহ অন্যান্য যে হাঁস মুরগির জাত রয়েছে, এইগুলো জাত অনেক সময় কি করছে, লালন পালন করছে। এতে করে কি হচ্ছে, 50 থেকে 100টা পর্যন্ত তোমার হাঁস মুরগি তারা পারিবারিক যে কৃষি পোল্ট্রি আছে সেই পারিবারিক পোল্ট্রি খামারের মধ্যে তারা এতগুলো দেখা যাচ্ছে যে হাঁস মুরগি চাষ করছে, তোমার লালন পালন করছে। এতে করে কি হচ্ছে, এতে করে দেখো পরিবারে যেহেতু এটার মাংসের পরিমাণটা বেশি, আবার হচ্ছে চাহিদাটাও হচ্ছে বেশি, এর জন্য
পরিবারের যে মাংসের চাহিদা বা পরিবারের যে খাবারের জন্য যেটা প্রয়োজন সেটা বাদেও কিন্তু সে কি করতে পারছে, সে এটা বিক্রি করতে পারছে। বিক্রি করার ফলে কি হচ্ছে, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে। তাই এটা কিন্তু তার একটা আয়ের উৎস। তার কি করতে হচ্ছে না, এখানে বাড়তি অনেক বেশি খরচও করতে হচ্ছে না, আবার সে কি করছে, সে কিন্তু আয়ও করতে পারছে, আবার পরিবারের চাহিদাও মেটাতে পারছে। তো এইগুলো হচ্ছে আমাদের পারিবারিক যে পোল্ট্রি খামার রয়েছে সেটার অন্তর্ভুক্ত। আর পারিবারিক পোল্ট্রি খামার এর ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণটা প্রয়োজন। প্রশিক্ষণটা হলে হবে কি, যেহেতু বিভিন্ন রোগ বালাই হতে পারে, হাঁস মুরগির যে রোগ বালাই গুলো হয় বা বিভিন্ন সময় যে ইনজেকশন গুলো দিতে হয়, এইগুলো যদি তোমার প্রশিক্ষণ প্রাপ্ত না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সে এগুলো অ্যাপ্লাই করতে পারবে না। সবসময় কি করতে হবে, সবসময় দেখা যাচ্ছে যে ভেটেরিনারি যে চিকিৎসক আছে তার কাছে গিয়ে যে এই যে গবাদি পশু থেকে শুরু করে তোমার পোল্ট্রি খামারের যে হাঁস মুরগি আছে এগুলোর জন্য যে চিকিৎসা সেবা নেওয়া সবসময় কিন্তু পসিবল হয় না। কিছু কিছু প্রশিক্ষণ থাকলে সে দেখা যাচ্ছে যেগুলো নিজেরাই ট্যাকেল দিতে পারবে, যেগুলো নিজেরাই করতে পারবে, প্রশিক্ষণ প্রাপ্ত হলে সে রক্ষণাবেক্ষণ ভালোভাবে করতে পারবে। আর এতে করে কি হবে না, রোগ বালাই কম হবে। আর যেহেতু পারিবারিক পোল্ট্রি খামারটা বললাম পরিসরটা একটু বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে আমার যখন 50 থেকে 100টার মতো হাঁস মুরগি থাকছে, এতগুলো হাঁস মুরগি আমার থাকছে, তখন ওই হাঁস মুরগি আমার যে কোনো ভাবে একটা কিন্তু রোগাক্রান্ত হলে আমি যদি ঠিক মতো চিকিৎসা না করি বা ওইটার ব্যবস্থা গ্রহণ না করি, অন্যগুলো কিন্তু আক্রান্ত হতে পারে। আর অবশ্যই পোল্ট্রি খামারের ক্ষেত্রে যেটা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাবারটা। আর যদি কোনো একটা মুরগি বা হাঁস রোগাক্রান্ত হয়ে যায়, বা কোয়েল পাখি বা তিতির পাখি এগুলো যদি লালন পালন করা হয়, সেক্ষেত্রে তাকে আলাদা করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাই প্রশিক্ষণ থাকাটা খুবই জরুরি যদি সে আর্থিকভাবে লাভবান হতে চায় এবং খামারটা কি করতে চায়। খামারটাতে দেখা যাচ্ছে যে সে যে অল্প খরচ করে একটা খামার তৈরি করেছে সেটাকে যদি টিকিয়ে রাখতে চায়, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, তাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আর দেখা যাচ্ছে যেখানে হয়তো 5 থেকে 10টা এরকম মুরগি থাকছে, সেক্ষেত্রে প্রশিক্ষণ না থাকলেও খুব একটা সমস্যা হয় না। কিন্তু একটু বড় পরিসরে যদি পারিবারিক পোল্ট্রি খামার হয়, অবশ্যই প্রশিক্ষণ থাকতে হবে। এতে করে কি হবে, সফলভাবে খামার তৈরি করা যাবে। এরপর দেখো পারিবারিক গবাদি পশু খামার। পারিবারিক গবাদি পশু খামারে সাধারণত কি করা হয়, গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলো কি করা হয়, এগুলো লালন পালন করা হয়। দেখা যাচ্ছে নর্মালি 2-3টা গরু যখন থাকে, প্রত্যেকটা গ্রামের বাড়িতে দেখা যাচ্ছে 2-3টা গরু থাকে। তো এই গরুটা থাকলে কি হবে, গরু থেকে কি করছে তারা, এই যে দুধের যে চাহিদাটা রয়েছে, পরিবারের দুধের চাহিদা পূরণ হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে দেশি জাতের যেগুলো গরু আছে সেগুলোতে কি হয়, সেগুলোতে সাধারণত দেখা যায় 1 থেকে 1.5 কেজি পর্যন্ত বা 1.5 লিটার পর্যন্ত দুধ হয়ে থাকে, এর বেশি খুব একটা হয় না। কিন্তু যখন পারিবারিক পোল্ট্রি খামারে এখন মানুষ কি করছে, বিদেশি যেগুলো জাত আছে সেগুলো জাত কি করছে, সেগুলো জাতও হচ্ছে লালন পালন করছে। যেমন হচ্ছে হলস্টেইন জাত আছে, ফ্রিজিয়ান আছে, এগুলোতে কিন্তু মাংসের পরিমাণও অনেক বেশি হয়। আবার যেহেতু একটা সময় হয়তো দুধের চাহিদা মেটানোর পরে এক সময় কি করে খামারি অনেক সময় পরিবারে অন্য চাহিদা মেটানোর জন্য বিভিন্ন সময়, কুরবানির সময় হোক বা অন্য কোনো সময় হোক, সে কিন্তু গরুটা বিক্রি করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যেহেতু মাংসের পরিমাণ বেশি হয়, দামটাও অনেক বেশি হবে। তারপরে দুধ দেখা যাচ্ছে 15 থেকে 20 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। এগুলো যে বিদেশি জাত আছে, ফ্রিজিয়ান, হলস্টেইন যেগুলো জাত আছে, এগুলো থেকে প্রচুর পরিমাণে। তো এত 15 থেকে 20 লিটার যখন আমি দুধ পাচ্ছি, সেটা কিন্তু আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য প্রয়োজন নেই। তখন কি করতে পারছে সে তখন এটা কি করছে, বাইরে তখন বিক্রি করতে পারছে। আর এর ফলে কি হচ্ছে, এর ফলে তার আর্থিক এটা কিন্তু আরো একটা আয়ের উৎস হয়ে দাঁড়াচ্ছে। আর গরু, মহিষ ছাড়াও এছাড়া তোমার দেখা যায় যে ভেড়া, ছাগল এগুলো লালন পালন করে। তবে ছাগলটা একটু যেহেতু খরচ কম, ছাগলটাতে দেখা যায় যে বেশিরভাগ যারা খুব মানে অল্প আয়ের হচ্ছে মানুষ আছে বা একটু নিম্ন শ্রেণীর যারা আছে বা ছোট কৃষক যারা আছে, তারা কি করে, একটু যাদের অসচ্ছল যারা আছে তারা ছাগলটাই বেশিরভাগ লালন পালন করতে চায়। কারণ ছাগলের কি হয়, লালন পালন করতে খরচটা অনেক কম হয়। দেখা যাচ্ছে আশেপাশে যে ঘাস লতা পাতা আছে বা বাড়ির যে উচ্ছিষ্টাংশ খাবারের পাচ্ছে, ভাতটা বা খোল, তারপরে হচ্ছে ধানের হচ্ছে যে ভুসি খাতে, গমের ভুসি খাচ্ছে, ধানের যে হচ্ছে গুঁড়া থাকছে, এগুলো থেকে কি করছে, এগুলো খাবার দিয়ে কিন্তু ছাগল লালন পালন করা যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের ব্ল্যাক বেঙ্গল একটা জাত আছে কুষ্টিয়ার, সেই জাতটা হচ্ছে বাংলাদেশে অনেক যে খামারি আছে তারা কিন্তু এইটা হচ্ছে লালন পালন করলে অনেক বেশি লাভবান হচ্ছে। দেখা যাচ্ছে যে এগুলো যেগুলো উন্নত জাত আছে, এগুলো থেকে একসাথে 2-3টা হচ্ছে কি হচ্ছে বাচ্চা হচ্ছে। আর বাচ্চা হওয়ার পরে 8 মাস পরে কিন্তু এই বাচ্চাটা কি হচ্ছে, বিক্রয়ের উপযোগী হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরু, ছাগলের
মহিষ এগুলোই বেশি হয়, তবে গরু আর ছাগলটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ লালন পালন করে থাকে। আর গবাদি পশুর ক্ষেত্রেও গবাদি পশু যেখানে থাকবে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আলো বাতাস যাতে ঠিক মতো আসে সেই ব্যবস্থা করতে হবে, আর নিয়মিত পরিষ্কার করতে হবে। গরুর যে মলমূত্র থাকবে এগুলো কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গরু বা ছাগল বা এই যে গবাদি পশু যে ঘরটাতে থাকছে সেটা সাধারণত পূর্ব পশ্চিম মুখী ঘরটা হয়, আর আলো বাতাস পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে, এটা বললাম। আর নিয়মিত দেখা যাচ্ছে যে বাড়ির যে খাবার দাবার রয়েছে আমরা গম ভুসি খোল দিচ্ছি, এগুলোর পাশাপাশি অনেক সময় দেখা যায় হয়তো বেশি পরিমাণে যার গরু আছে অনেক সময় এই যে 2-3টা গরুর পাশাপাশি অনেকে ভাবছে, অনেক খামারি ভাবছে যে সে কি করবে, এই পারিবারিক খামার যদিও সেটা বড় পরিসরে করবে, তখন গরুর সংখ্যাটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিছু হচ্ছে গবাদি পশু খাদ্য আছে যেগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো এনে অনেক সময় খাওয়াতে পারে। আর গবাদি পশুর আরেকটা সুবিধা হচ্ছে যেহেতু এখানে গোবর আছে আর বিভিন্ন খড়কুটো সহ বিভিন্ন খাবার দাবারের যে উচ্ছিষ্টাংশ থাকে এগুলো পচিয়ে কি করা যায়, এগুলো পচিয়ে জৈব সার তৈরি করা যায়। আর এই জৈব সারটা কিন্তু আবার আমাদের যে জমি আছে, কৃষি জমি আছে, সেখানে ব্যবহার করা হচ্ছে। আর আমরা জানি যে রাসায়নিক সারের চেয়ে কিন্তু জৈব সারটা বেশি উপযোগী আর হচ্ছে পরিবেশ বান্ধব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে খামার থেকে ওই দিক থেকে যেমন আয় করতে পারছে, পরিবারের চাহিদা মেটাতে পারছে, এদিকে আবার সে যদি কৃষি কাজ করে থাকে, কৃষি কাজের যে জমিটা রয়েছে সেখানেও কিন্তু সে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতেও ওর উচ্ছিষ্টাংশ ব্যবহার করতে পারছে। আবার এই যে জৈব সার করার আগে এই যে গোবর সহ খড়কুটো এগুলো পচিয়ে হচ্ছে কি করা হচ্ছে, এই জৈব গ্যাস তৈরি, বায়োগ্যাস তৈরি হচ্ছে। এই বায়োগ্যাসটা থেকে কিন্তু আবার রান্না বান্নার কাজ সহ চাইলে সে কি করতে পারে, বাড়ির যে বিদ্যুৎ চাহিদা আছে, লাইট ফ্যান এগুলো কিন্তু চালাতে পারে। তাহলে আমরা দেখছি যে গবাদি পশুর খামার যদি হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে সেটি হচ্ছে মাল্টিপারপাস একটা কাজ করছে, বিভিন্নভাবে একটা কৃষক লাভবান হতে পারছে। সে যেমন হচ্ছে দুধের চাহিদা, মাংসের চাহিদা, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে জৈব সারের চাহিদা পূরণ করছে, তেমনি পাশাপাশি কি করতে পারছে, পাশাপাশি তার কিন্তু বিদ্যুতের চাহিদাও পূরণ হচ্ছে। এরপর আমরা দেখছি পারিবারিক মৎস্য খামার। পারিবারিক মৎস্য খামার যেটা রয়েছে দেখা যায় যে বাড়ির আশেপাশে যে পুকুরগুলো থাকে সেই পুকুরগুলোতে সাধারণত কি করছে, বিভিন্ন ধরনের দেশীয় মাছ এবং কি করে দেশীয় মাছের পাশাপাশি কিছু বিদেশি মাছও দেখা যায় চাষ করে। দেশীয় মাছের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে মাছগুলো রয়েছে সেগুলো মাছে কি হচ্ছে, সেগুলো দেশীয় জাতগুলোতে যখন রুই কাতলা এগুলো মাছ রয়েছে, এগুলো মাছের তখন বাড়িতে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ভাত বা অন্যান্য খাবারের যে উচ্ছিষ্টাংশ রয়েছে সেগুলোই হয়তো কি করছে, পুকুরে দিচ্ছে। পুকুরের এক্সট্রা যে মৎস্য খাবার আছে, মাছের যে খাবার রয়েছে সেটা কিনে কিন্তু তাকে কি করতে হচ্ছে না, তাকে আবার হচ্ছে মাছের খাবারের জোগান দিতে হচ্ছে না, বাড়ির বিভিন্ন অংশ থেকেই কিন্তু তারা মাছকে খাবার দিতে পারছে। আর বিদেশি কিছু জাত আছে সেগুলো দেখা যায় যে পারিবারিক যে মৎস্য খামার রয়েছে সেখানে চাষ করা হয়। বিদেশি জাতের মধ্যে বিভিন্ন কার্প জাতীয় মাছ, আমাদের সিলভার কার্প মাছ আছে, এর মধ্যে এরকম মৃগেল সহ এরকম বিভিন্ন কার্প জাতীয় মাছ চাষ করা হয়। এছাড়া এর সাথে দেখা যায় লায়ন, টিকা, তেলাপিয়া এগুলো মাছেরও সমন্বিত চাষ করা হয়। তাহলে দেশি বিদেশি দুইটা জাতি কি করা যায়, হচ্ছে তোমার চাষ করা যায়। তো কৃষি মৎস্য খামার যেটা রয়েছে এখানে দেখা, এটাও একই কথায় যে কোনো এই যে খামার যেগুলো রয়েছে, যে কোনো প্রকারের খামার হোক, সেখানে কিন্তু পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি দারিদ্র বিমোচন, তারপরে হচ্ছে কি আয়ের উৎস হিসেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সোর্স হিসেবে কাজ করছে। তাই আমরা দেখলাম যে পারিবারিক মৎস্য খামারে আমরা এই যে দুই ধরনের জাতি কি করতে পারছি, চাষ করতে পারছি। এই ছিল আমাদের কৃষি খামারের কলা কৌশল। এখন আমি যে খাবারগুলো দেখালাম তার কিছু ছবি দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি পারিবারিক যে শাকসবজি খামার রয়েছে, এই যে এখানে শাকসবজি চাষ করছে, পেয়ারা লাগিয়েছে, এখানে লিচু চাষ করছে, এখানে গবাদি পশু খামারও দেখাচ্ছে, আর ওই কর্নারে কি রয়েছে, ওটা রয়েছে পোল্ট্রি খামার রয়েছে। এখানেও একটা পোল্ট্রি খামারের ছবি দেওয়া আছে, এখানে একটা গবাদি পশু খামারের ছবি দেওয়া রয়েছে, আর পারিবারিক মৎস্য খামারের যে কথা বললাম এখানে সেটা রয়েছে। এখন আমরা দেখি যে ক্ষুদ্র যে আয়ের উৎস হিসেবে পারিবারিক কৃষি খামারের কি গুরুত্ব রয়েছে। প্রথমে আমাদের কি রয়েছে, পরিবারের খাদ্য পুষ্টির চাহিদা মেটাতে পারছে। তাহলে পরিবারের খাদ্য পুষ্টি চাহিদা মেটাতে পারছে। আমরা এতক্ষণ ইতিমধ্যে কিন্তু আলোচনা করে ফেলেছি যে আমাদের যে ভিটামিন থেকে শুরু করে প্রোটিন যে অন্যান্য যে খনিজের হচ্ছে যে চাহিদা রয়েছে সবকিছুই কিন্তু আমরা কি করছি, যে শাকসবজি, মাছ, মাংস, ডিম পাচ্ছি পোল্ট্রি খামার থেকে। এগুলো সবকিছু মিলে কি হচ্ছে, আমার কিন্তু খাদ্য ও পুষ্টির চাহিদা মেটায়, অতিথি আপ্যায়নের ভূমিকা রাখে। আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম
যে হঠাৎ করে দেখা যায় যে বাড়িতে কোনো মেহমান আসলো, তখন হচ্ছে বাড়িতে যদি কোনো দেখা যায় হাঁস মুরগি যদি এগুলো থেকে থাকে, সেখান থেকে কি করছে ইনস্ট্যান্ট এখান থেকে একটা মুরগি নিয়ে বা হাঁস নিয়ে তখন কি করছে সেটা জবাই করে রান্না করছে, রান্না করে এটা অতিথি আপ্যায়ন করছে। এছাড়া যদি ফলমূল থাকে বা সেক্ষেত্রে কি করছে সেই ফলমূল গুলো গাছের হয়তো পেয়ারা আছে, আম আছে, সেটা কেটেও কিন্তু কি করতে পারছে অতিথি আপ্যায়ন করতে পারছে। এবার বলছে যে পরিবারের বেকার সদস্যদের কর্মক্ষেত্র তৈরি। পরিবারে হয়তো অনেকে আছে অনেক বেশি শিক্ষিত না, অর্ধশিক্ষিত বা হচ্ছে অশিক্ষিত এরকমও থাকতে পারে, সেক্ষেত্রে তার অন্যান্য যে হচ্ছে উপার্জনের উৎস আছে বা অন্যান্য যে প্রসেস গুলো আছে সেইগুলোতে না গিয়ে সে যেহেতু এখানে খুবই অল্প পরিমাণ খরচ হচ্ছে আর পারিবারিক খামারে যেহেতু পরিবারের যারা অন্যান্য সদস্য আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছে, হেল্প করতে পারছে, এই জন্য কিন্তু এইটা অনেক বেশি লাভবান। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে বেকার সমস্যারও কিন্তু সমাধান হচ্ছে। পরিবারের সদস্যদের অবসর সময় সদ্ব্যবহার। অনেকে হয়তো দেখা যাচ্ছে যে আয়ের উৎস হিসেবে বা টাকা পয়সার প্রয়োজনে না, তার হয়তো অনেক অবসর সময় রয়েছে, তার হচ্ছে একটা ফ্যাসিনেশন রয়েছে বা তার হচ্ছে একটা শখ রয়েছে, শখ থেকেও কিন্তু অনেকে কি করে বাগান করে বা হাঁস মুরগি গবাদি পশুর হচ্ছে এগুলো খামার করতে পারে। তো এটা হচ্ছে অবসর সময় কাটানোর জন্য বা নিজের ডিপ্রেশনের জন্য ইচ্ছাকৃত ভাবেও কেউ করতে পারে। এরপর আমরা দেখছি বাড়তি আয়ের সুযোগ। হয়তো এই খামার বাদে অন্যান্য আয়ের হচ্ছে উৎস রয়েছে, হয়তো কেউ চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, তারপরেও সে কি করতে পারে হয়তো একটু বাড়তি আয় করার জন্য, বিশেষ করে যারা মহিলা আছে গ্রামের ক্ষেত্রে বিশেষ করে হয়ে থাকে এসব, শহরের চেয়ে এই খামারগুলো গ্রামে বেশি দেখা যায়, শহরে সেরকম একটা সুযোগ যেহেতু থাকে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে গ্রামে তোমার মহিলা যারা রয়েছে তারা যেহেতু বাড়িতেই থাকে, তারা হয়তো ভাবছে যে সে যেহেতু বাহিরে কাজ করে না, রান্না বান্নার হচ্ছে এইসব সাংসারিক কাজের পাশাপাশি সে কি করতে পারে, সে একটা বাড়তি আয়ের সুযোগ হিসেবে সে হচ্ছে হয়তো মুরগি পালন করলো অল্প পরিসরে 10-15টা, তাহলে সেখান থেকে ডিম পেলো, অন্যান্য হচ্ছে যে প্রয়োজনগুলো মেটালো, এরকম শাকসবজি চাষ করলো, তাহলে এইভাবে কি করতে পারে সে পরিবারে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে। তারপর আমরা দেখছি গবাদি পশু ও হাঁস মুরগি পালনের মাধ্যমে কৃষি জমির উর্বরতা বাড়ানো যায়। আমি বলেছিলাম যে হাঁস মুরগির বিষ্ঠা এবং গবাদি পশুর যে ইয়াগুলো রয়েছে, গোবর রয়েছে, মূত্র, এগুলো থেকে কি করা যায়, এগুলো থেকে আমার কি করা যাচ্ছে জৈব সার উৎপন্ন করা যাচ্ছে বা বায়োগ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে সেই জৈব সারটা আমার কি করছে আমার কৃষি জমির উর্বরতা বাড়াতে সাহায্য করছে। এরপর আমি দেখছি গবাদি পশু হাঁস মুরগি পালনের মাধ্যমে আগাছা, ফসলের বজ্র ও চুম্বজাচরণের সঠিক ব্যবহার করা যায়। এরপর আছে কি গবাদি পশু হাঁস মুরগি, এটা হচ্ছে বায়োগ্যাসের কথা আমি ইতিমধ্যে বলে নিয়েছি। তারপরে আছে পরিকল্পিত পারিবারিক কৃষি খামার জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে। একজন যখন একটা মানুষ যখন পরিবারের আয়ের হচ্ছে উৎস বা আয় করছে, সেটা কিন্তু আলটিমেটলি কোনো না কোনো ভাবে জাতীয় আয়ে আমার প্রভাব ফেলছে। আমার এই জন্য আমাদের এখানে বলছে যে যদি পরিকল্পিত উপায়ে হয়, ওই যে বললাম একটু দীর্ঘ পরিসরে যদি পারিবারিক যে খামার আছে সেটা করা হয়, সেটা কিন্তু জাতীয় আয় বৃদ্ধিতেও সহায়তা করবে। এরপর আমরা দেখছি কৃষকের জীবনযাত্রার মান উন্নত করবে। অবশ্যই যখন তার বাড়তি আয় হবে এবং সে সচ্ছল হবে, তখন তার জীবনযাত্রার মানও, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে কি হবে, জীবনযাত্রার মানও উন্নত হবে। তাহলে এটাই ছিল আমাদের পারিবারিক কৃষি খামারের গুরুত্ব। এখন আমরা দেখছি যে মাছ চাষের কথা বলেছিলাম, এই যে মাছ চাষের কথাগুলো বলছি, মাছ চাষের মধ্যে দেখো কিছু সাধারণ সমস্যা দেখা যায়। প্রথমে আছে কি মাছ ভেসে ওঠা এবং খাবি খাওয়া। তো এখানে কি কি কারণে হতে পারে, অতিরিক্ত কাদার উপস্থিতি বা জৈব যেগুলো বস্তু থাকে সেগুলো দেখা যাচ্ছে জৈব পদার্থের পচন, এরপরে দেখা যাচ্ছে অতিরিক্ত সার দেওয়া হয়। অনেক সময় কি করা হয়, এই যে মাছের বৃদ্ধির জন্য বা অন্যান্য বিভিন্ন কারণে পুকুরে সার দেওয়া হয়, অতিরিক্ত সার দিলেও কিন্তু কি হয়, অতিরিক্ত সার দিলেও এই সমস্যাটা দেখা দিতে পারে। এরপরে দেখো অক্সিজেন ঠিক মতো যেহেতু যাওয়া আসা করবে না, তখন কি হবে মাছ খাবে, মুখ হা করে অনেক সময় দেখা যায় যে কি করে মাথাটা পানির উপরে উঠিয়ে দিয়েছে, এটাকে কি বলছে, এটাতে বলছে হচ্ছে খাবি খাওয়া। অনেক সময় মাছ কিন্তু বেশি অক্সিজেনের অভাব হলে মারাও যেতে পারে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই যে এখানে একটা কথা আছে দেখো, সাঁতার কেটে বা পানিতে বাঁশ পিটিয়ে, তোমরা অনেক সময় খেয়াল করে দেখবে যে অনেক যখন পানিতে হচ্ছে এরকম দেখা যাচ্ছে বাঁশ পিটিয়ে অথবা দড়ি দিয়ে টেনে অনেক সময় কি করা হয়, পানিতে ঢেউ সৃষ্টি করা হয় কৃত্রিম উপায়ে। এটা করলে কি হয়, এই যে অক্সিজেন যে চলাচলের ব্যবস্থা এটা তখন ঠিক হয়ে যায়। যেহেতু অক্সিজেন হচ্ছে এই যে জৈব অতিরিক্ত কাদার কারণে এবং জৈব বস্তুর পচনের কারণে যেহেতু অক্সিজেন ঠিক মতো যাওয়া আসা করতে পারছিল না, তখন সেই সমস্যাটা দূর হয়ে যায়। তাহলে এভাবে কি করতে হবে, এইভাবে আমার হচ্ছে এই সমস্যাটা দূর করা যায়। এটা কি করতে পারি, আমরা নতুন করে পানি হচ্ছে দিতে পারি।
পানি হচ্ছে পাম্প ছিটিয়ে আমরা কি করতে পারি, হচ্ছে সেচ পাম্পের মাধ্যমে আমরা পানি দিতে পারি। এরপরে দেখো পানির উপর সবুজ স্তর। এই যে পানির উপর সবুজ স্তর কিভাবে হয়, বিভিন্ন ধরনের শৈবাল রয়েছে। এই শৈবাল গুলো কি হয়, এই সবুজ শৈবাল গুলো যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন কি হয়, তখন এই সমস্যাটা দেখা দেয়। সবুজ স্তর হলে কি হবে, তখন এই যে অক্সিজেনের হচ্ছে অবস্থা যেটা যাওয়া আসা আছে সেটা হচ্ছে সমস্যা হয়ে যাবে। তখন কি হবে, মাছের শ্বাস প্রশ্বাসের কি হবে, সমস্যা হবে। আর এতে করে কি হতে পারে, মাছ হচ্ছে কিন্তু মারাও যেতে পারে। এই যে খাবি খাওয়ার কথা বললাম, এই খাবি খাওয়াটা কিন্তু এই সবুজ যে শ্যাওলা আছে সেটার কারণে হতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু কি করতে হবে, এভাবে দড়ি টেনে বা অন্য কোনো উপায়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সবুজ শৈবালটাকে সরিয়ে দিতে পারি। এতে করে অক্সিজেনের যে ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে। এখানে আরেকটা কথা আছে, দেখো 12 থেকে 15 গ্রাম কি করতে হবে, কপার সালফেট বা তুতে যেটা আছে সেটা কি করতে হবে, একটা পটলায় বেঁধে পানির উপরে রাখতে হবে। রাখলে কি হবে, 10 থেকে 15 সেন্টিমিটার বাঁশের খুঁটিতে বেঁধে রাখতে হবে বাতাসে। তাহলে যে ঢেউয়ের সাথে তুতের পানির যে আছে ওটা মিশে কি হবে, এই যে অবস্থাটা আছে, খাবি খাওয়া যে অবস্থাটা আছে সেটা কি হবে, দূর হবে। এরপরে দেখো ঘোলা পানি। ঘোলা পানি দেখো এখানে হচ্ছে বৃষ্টির পানি ধুয়ে, আমাদের বৃষ্টি তো হতে হয়, হওয়ার পরে কি হয়, বৃষ্টির পানি বৃষ্টির পাড় দিয়ে এসে তখন পুকুরে যখন পড়ে যাচ্ছে তখন কি হয়, যদি ঘাস থাকে পুকুর পাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু পানিটা ঘোলা হওয়ার সম্ভাবনা কম থাকে, কাদা পানিটা কম আসে। কিন্তু ঘাস না থাকলে এক্ষেত্রে দেখা যায় যে পানিটা কি হয়ে যায়, ঘোলা হয়ে যায়। তারপরে এতে করে কি হবে, সূর্যের আলো উঠবে না, ফুলকা নষ্ট হয়ে যেতে পারে। এটার প্রতিকারের জন্য আবার কি করতে হবে, দেখো যেহেতু চুন দিয়ে কি করা যায়, চুন বা জিপসাম যেটা আছে এখানে পরিমাণটা দেওয়া আছে যে 1 থেকে 2 কেজি প্রতি শতকে, আর জিপসাম হচ্ছে 1 থেকে 2 কেজি, এটাও শতকে, ফিটকিরি, এগুলো কি করতে পারি, এগুলো প্রয়োগ করতে পারি। এরপরে দেখো 5 নম্বরে আছে পুকুরের তলদেশে কাদায় গ্যাস জমা হয়ে যায়। এটা কেন হতে পারে, দেখো পুকুরের তলদেশে যখন অতিরিক্ত কাদা হয়ে যাবে তখন কি হবে, তখন কিন্তু এই গ্যাসটা জমা হবে। আর এই গ্যাস জমা হলেও কিন্তু মাছের কি হবে, শ্বাসের সমস্যা হবে। আর অনেক ক্ষেত্রে কি হতে পারে যে মাছ হচ্ছে মারাও যেতে পারে, লতা পাতা আবর্জনা যেগুলো থাকে এগুলো পচে গিয়েও এই গ্যাসটা সৃষ্টি হতে পারে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটার নাম কি, হররা। এখানে একটা দড়ি থাকে, দড়ির সাথে এখানে একটা শক্ত অংশ বেঁধে দেওয়া থাকে। এই হররা দিয়ে কি হয়, এই হররাটা টেনে দিয়ে এই যে কাদার যে পরিমাণটা আছে এটা হচ্ছে কমানোর চেষ্টা করা হয়। আর যদি খুবই বেশি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু পানি চেঞ্জ করতেও হতে পারে। দেখা যাচ্ছে পানিটা আবার প্রথমে সে বাইরে বের করে দিতে হবে, তারপরে নতুন করে পানি দিতে হবে। তাহলে এই ছিল আমাদের যে পুকুরে যে মৎস্য চাষের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রতিকারের ব্যবস্থা। আর সমন্বিত মৎস্য চাষের একটা ব্যাপার আছে, সমন্বিত মৎস্য চাষে কিন্তু দেখা যাচ্ছে যে দেশি বিদেশি বিভিন্ন মাছ সহ অনেক সময় পুকুরের উপরেও হাঁস মুরগির যে খামারটা আছে সেটা করা হয়। এতে করে কিন্তু হাঁস মুরগির যে বিষ্ঠাটা থাকে সেটাও মাছের খাবার হিসেবে ইউজ হয়। এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলছি সমন্বিত মৎস্য চাষ প্রক্রিয়া। আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। এখন আমরা দেখে নিই মূল্যায়নের কিছু প্রশ্ন রয়েছে এখানে। তোমরা দেখো যে পারিবারিক খামার কাকে বলে। আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে স্বল্প পরিসরে যখন স্বল্প খরচে যে পরিবারের সদস্যদের সহযোগিতা যে খামার করা হয় তাকে বলা হয় পারিবারিক কৃষি খামার। সমন্বিত মাছ চাষ বলতে কি বোঝায়, আমি কিছুক্ষণ আগে বললাম যে সমন্বিত মাছ চাষ বলতে কি বোঝায়। আর লেয়ার কি, লেয়ার হচ্ছে একটা মুরগির জাত, এটাও আমি আলোচনা করেছি। আর পোল্ট্রি কি, পোল্ট্রি হচ্ছে যে যে প্রক্রিয়ায় হচ্ছে তোমার কি করা হয়, হাঁস মুরগির হচ্ছে লালন পালন করা হয় সেটাকে বলা হচ্ছে পোল্ট্রি। আর পোল্ট্রি চাষে প্রশিক্ষণ জরুরি কেন, এটাও আমি আলোচনা করেছি যে আমি পোল্ট্রিটা যদি সফলভাবে পরিচালনা করতে চাই অবশ্যই আমার কি প্রয়োজন, প্রশিক্ষণ প্রয়োজন। আর বায়োগ্যাস কি, 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বায়োগ্যাস কি, বায়োগ্যাস হচ্ছে পচনশীল জৈব বস্তু পচিয়ে যে গ্যাস তৈরি করা হয় সেটাকে বলা হয় বায়োগ্যাস। দেখো আগামী দিন তোমাদের টপ টেস্ট নেওয়া হবে, এটা ভালোভাবে চর্চা করবে। আর টপ টেস্টে যে শীটগুলো তোমরা নিয়ে যাচ্ছ সেগুলো ভালোভাবে বাসায় হচ্ছে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর হোয়াটসঅ্যাপে যে সলভগুলো থাকছে অবশ্যই সেগুলোর সাথে মিলিয়ে নিবে। আর তোমরা 10ম শ্রেণীর যেহেতু ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই মনে রাখবে খুব ভালোভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। স্কুল বন্ধ থাক বা কি থাকলো সেটা কোনো ফ্যাক্ট না, তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা দিতেই হবে সেহেতু তোমরা সেই আলোকে সবসময় প্রস্তুতি নেবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।